আজকে থাকবে জেসমিন ফিউরের স্টোরির সেকেন্ড পার্ট। আপনারা যারা পার্ট 1 দেখেননি তারা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লিজ আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আগের ভিডিও না দেখে থাকলে আজকের স্টোরি কিছুই বুঝতে পারবেন না। জেসমিনের কোনো খোঁজ আসলে পুলিশ ওভাবে পাচ্ছে না। তখন রায়ানকে 17 তারিখের দিকে পুলিশ ডেকে বলে যে এরকম আননোন একটা বডি পাওয়া গেছে, যে রায়ানকে আইডেন্টিফিকেশনের জন্য যাবে নাকি, মানে রায়ানকে আইডেন্টিফিকেশনের জন্য পুলিশ আসতে বলে। তখন রায়ান বলতে থাকে যে সে আসলে ক্যালিফোর্নিয়ার বাইরে আছে এবং তার কিছু ইমিগ্রেশনের কিছু প্রবলেমের জন্য তাকে ইমিডিয়েট কানাডা যেতে হবে, সে এখন আসতে পারতেছে না। তো আর এদিকে এই বডিটা যে পাওয়া গেছে এটাকে অটোপসির জন্য নিয়ে যাওয়া হয়। তো যখন অটোপসি করা হয় তখন দেখা যায় যে মানে আসলে গলার টিপে ওকে মারা হয়েছে। মানে মারা যাওয়ার মেইন কারণ গলার টিপে মারা হয়েছে, আর মারা যাওয়ার আগে এই যে চুল এমন জোরে টানা হয়েছে যে স্কাল্পের থেকে মাথার চামড়া থেকে চুল পুরো আলাদা হয়ে গেছে, আর অনেক মারা হয়েছে মেয়েটাকে। আর মারাও গেছে যে লাশটা যে খুঁজে পেছে না তার 2-3 ঘন্টা আগে, অনেক যে আগে হয়েছে তাও না, কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এরকম মারা গেছে। আর অনেক ব্লাড লস হয়েছে, যে চুল যে টেনে ছিঁড়ে ফেলছে, তারপরে অনেক মারছে, এতে অনেক ব্লাড লস হয়েছে। আর তারপরে গলা টিপে মেয়েটাকে মারা হয়েছে। এটা মেয়েটার মারা যাওয়ার কারণ। তো যখন এই লাশটা অটোপসি করা হয় তখন আরও একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, সেটা এই মেয়েটার আসলে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা হয়েছিল, এবং যখন এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট রিমুভ করা হয় তখন ওখানে একটা সিরিয়াল নাম্বার পাওয়া যায়। তো এই সিরিয়াল নাম্বার ধরে পুলিশ এই লাশটার আইডেন্টিফিকেশন করতে পারে যে এই লাশটা আসলে জেসমিন ফিউরের লাশ। জেসমিনের লাশ যখন আইডেন্টিফাই করা হয় তারপরে রায়ানের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ, তখন রায়ানের সাথে যোগাযোগ করতে পারে না। রায়ান ফোন রিসিভ করে না। তো আর এদিকে জেসমিনের গাড়িটাও উদ্ধার করা হয়, একটা গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আর গাড়িটা এমন জায়গায় পাওয়া যায় যে রায়ান আর জেসমিনের বাসা থেকে মাইলখানেকও দূরে হবে না এরকম। আর গাড়ির মধ্যে যে রক্ত পাওয়া যায় এবং গাড়ির মধ্যে যে ধস্তাধস্তি হয়েছে এরকম নমুনা পায় পুলিশ। তো এখন পর্যন্ত আর কি কোনো রকম কোনো লিড পুলিশ পাচ্ছিল না জেসমিনের কি হলো অথবা রায়ান এটার সাথে জড়িত কিনা, কোনো রকম কোনো লিঙ্ক পুলিশ যখন পাচ্ছে না তখন চিন্তা করে আরেকবার অটোপসি রিপোর্ট দেখা যাক। তো আরেকবার অটোপসি রিপোর্টে দেখে যে জেসমিনের শরীরে একটা পুরুষ মানুষের ডিএনএ পাওয়া গেছে। আর ওদের ডাটাবেজে যখন এই ডিএনএটা ম্যাচ করার জন্য দেয়া হয় তখন এই ডিএনএটা একজনের সাথে ম্যাচ করে, এবং এই ডিএনএ মাইকেল কার্ডোসি নামক একজনের সাথে ম্যাচ করে, যে গিয়ে জেসমিনের হাজব্যান্ড ছিল আগে, এখন তাদের ডিভোর্স হয়ে গেছে। এবং এই মাইকেল কার্ডোসি 3 বছর জেলে থাকার পরে রিসেন্টলি প্যারোলে বের হয়েছে। তো তারপরে পুলিশ স্বাভাবিকভাবেই সাসপেক্ট হিসেবে মাইকেলকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদের সময় মাইকেল জানায় যে সে 3 বছর ড্রাগ রিলেটেড একটা কেসে তার জেল হয়, এবং এই 3 বছর জেলের কারণেই তার আর জেসমিনের ডিভোর্স হয়। অন্য কোনো প্রবলেম তাদের মধ্যে ছিল না, তাদের সম্পর্ক আগেও ভালো ছিল এবং এখনও তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। রিসেন্টলি সে প্যারোলে বের হয়ে সে জেসমিনের সাথে দেখা করতে চায় এবং 11 তারিখে তারা দুজন দেখা করে। আর মাইকেল গিয়ে জেসমিনের মৃত্যুর সাথে মাইকেল কোনোভাবে লিঙ্ক ছিল না, এটা পুলিশের বিশ্বাস করা লাগছে। কারণ মাইকেলের পুরো সলিড অ্যালিবাই ছিল, এবং মাইকেলের হাতে ওই যে অ্যাঙ্কেল মনিটর পরানো ছিল, ওই যে থাকে না যে পুলিশ পরায় দেয় যে কোথায় যাচ্ছে কি করতেছে সব কিছু মনিটর করা যাবে, এরকম একটা মনিটর ওর হাতে পরানো ছিল, যেটা থেকে জানা যাচ্ছে যে যেখানে যেখানে জেসমিনের বডি পাওয়া গেছে অথবা জেসমিন যেখানে ছিল ওখানে ওখানে মাইকেল যায় নাই, এবং মাইকেল কোথায় কোথায় গেছিলো এগুলোর পুরো রেকর্ড পুলিশের কাছে আছে। তো বাধ্য হয়ে পুলিশ মাইকেলকে আসলে ওদের সাসপেক্ট লিস্ট থেকে বাদ দেয়। তো এরপরে যে রায়ান যে কোঅপারেটিভ না জেসমিনের ব্যাপারে, এই জন্য পুলিশের মেইন সাসপেক্ট এখন রায়ান হয়ে যায়। তো রায়ান সম্পর্কে তারা একটু যখন খোঁজ খবর নিতে থাকে ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তখন জানা যায় যে জেসমিন যে ওর নামে কেস করছিল অ্যাসল্টের, এটাই ওর প্রথম না। ক্যানাডাতেও ওর নামে ওর একজন এক্স গার্লফ্রেন্ড কেস করছে যে ওকে মারার জন্য, এবং তারপরে সে 15 মাসের জন্য প্রবেশনে ছিল, এবং তারপরে ওর কিছুদিনের মনে হয় জেলও হয়েছিল। রায়ানের এই কোঅপারেটিভ না করা, পুলিশ যে ওকে খুঁজে পাচ্ছিল না, ওর সাথে যোগাযোগ করতে পারতেছিল না, আর ওর যে এরকম গার্লফ্রেন্ডকে মারধরের যে অভ্যাস, তো এর জন্য রায়ানকে এখন মেইন সাসপেক্ট হিসেবে পুলিশ ধরে। তো তারপরে পুলিশ আসলে রায়ান আর জেসমিনের ফোন রেকর্ড চেক করে। তো ফোন রেকর্ড থেকে পুলিশ জানতে পারে যে ওরা আসলে যে ফান্ড রেজার চ্যারিটিতে গেছিলো, যে
ওই চ্যারিটিতে ওরা কোন হোটেলে ছিল ওই হোটেলের ওখানে পুলিশ আসলে যায়, গিয়ে ওখানের সিসি ক্যামেরা চেক করে। ওইখানের সিসি ক্যামেরায় দেখা যায় যে 3:30টার দিকে দুজনে একসাথে হোটেলে ঢুকতেছে এবং তখন তাদের সাথে অনেকগুলো মানে তারা যে ওখানে গেছিলো যে জিনিসপাতি ব্যাগ ট্যাগ এগুলোও ছিল তাদের সাথে। এবং তখন পুলিশ দেখে যে তার মধ্যে একটা ব্যাগ, যেই ব্যাগটার মধ্যে আসলে জেসমিনের বডি পাওয়া গেছে ওই ব্যাগটাও তখন ওদের সাথে ছিল, ওই লাগেজটা। তারপরে মানে 6:30টার দিকে দুজনে রেডি টেডি হয়ে আর কি ওই যে ফান্ড রেজার যে চ্যারিটি ছিল ওইটার জন্য দুজনে বের হইতেও দেখা যায় দুজনকে। তো তারপরে ওরা যখন ওই চ্যারিটিতে যায় তখন ওখানে যারা উপস্থিত ছিল তাদের মাধ্যমে জানা যায়, মানে তাদের থেকে জানা যায় যে তারা এরকম সারা রাত দুজনে ঝগড়া করতেছিল এবং ঝগড়া করার মেইন কারণ ছিল জেসমিন ওর একজন এক্স যার নাম ছিল হচ্ছে গিয়ে রবার্ট হ্যাসম্যান, তাকে হচ্ছে গিয়ে মেসেজ করছিল, টেক্সট করছিল। এই কারণে হচ্ছে রায়ানের সাথে ওর তুমুল ঝগড়া হচ্ছিল। জেসমিন আবার রবার্টকে কি মেসেজ করছিল, সে এই মেসেজ করছিল যে আমার জন্য প্লেন পাঠাও, আমি তোমার কাছে চলে আসতেছি, আই অ্যাম ডান উইথ রায়ান, আমি রায়ানের সাথে আর থাকতেছি না, আমি তোমার কাছে চলে আসবো। সম্ভবত এই মেসেজটা রায়ান দেখে ফেলছিল এবং রায়ানের আর ভালো লাগে নাই। তো ওই চ্যারিটির যে প্রোগ্রাম ছিল ওখানে লোকজন বলতেছিল যে ওরা এত ঝগড়া করছে যে মানে ওদের মধ্যে এমন তুমুল ঝগড়া হয়েছে যে ওরা অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ঝগড়া করে বেরোয় গেছে অনুষ্ঠান থেকে। তো এরপরে ওরা যখন বেরোয় চলে গেছে তো এরপরে রায়ানকে দেখা যায় যে ভোর রাতের দিকে রুমে একাই ঢুকছে, ওই রুমে মানে হোটেলে তাদের রুমে একাই ঢুকতেছে, ওখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। তো জেসমিনকে আর দেখা যায় নাই। তো পুলিশ যখন ওই হোটেলে যায় ইনভেস্টিগেশন করতে, যেই হোটেলে ওরা ছিল ওই হোটেলের রুমে, তো এতদিনে তো রুমটা ওখানে হোটেলের লোকজন পরিষ্কার করেই ফেলছে, তারপরও পুলিশ যখন ইনভেস্টিগেশনে যায় তখন দেখে যে ওইখানে ওদের রুমটা ছিল নিচতলায় এবং ওই রুম থেকে গ্যারেজের সাথে ছোট্ট একটা দরজা মানে ছোটো একটা জানালার মতো আছে, ওইটা থেকে রুমে যাওয়া যায়, আবার রুম থেকে গ্যারেজেও বের হওয়া যায়। তো ওইটার ভিতরে তারা পুলিশ ব্লাড পায় এবং কিছু চুল পায়, যে চুল আর ওই রক্তটা জেসমিনের সাথে ম্যাচ করে। তো এইসব এভিডেন্সের ভিত্তিতে পুলিশ যেটা ধারণা করে যে ওই দিন যখন ওরা গাড়ি দিয়ে আসতেছিল তখন যখন রায়ান এটা দেখছে যে জেসমিন ওর এক্সকে মেসেজ করছে, শুধু মেসেজ তো করে নাই, আবার চলে যাবে এটাও লিখছে। তো এইসব জানার পরে রায়ানের অনেক মেজাজ গরম হয়, তখন সে গাড়ির মধ্যে জেসমিন আর ওর একটা তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে রায়ান জেসমিনকে এত পরিমাণে মারে যে জেসমিনের মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। ও যে হোটেলের নিচে হেঁটে আসবে এরকম অবস্থা ছিল না। তখন রায়ান কি করে যে সিসি ক্যামেরাতে ধরা পড়বে অথবা হোটেলের সামনে দিয়ে যদি জেসমিনকে এরকম অবস্থায় নিয়ে ঢোকে তাহলে তো সবাই দেখে ফেলবে না। তো ও কী করে যে জেসমিনকে ওই যে গ্যারেজের আর ওদের রুমের যে ছোট জানালাটার মতো ছিল ওখান দিয়ে ঠেলে জেসমিনকে ভিতরে ঢোকায়। তারপরে জেসমিনকে ওখান দিয়ে ঢুকানোর পরে নিজে সিসি ক্যামেরা দিয়ে হোটেলের সামনে দিয়ে আর কি রুমের ভিতরে ঢোকে। হয়তো বা জেসমিনকে মারার চিন্তাভাবনা রায়ানের ছিল না, কিন্তু জেসমিনের অবস্থা এত ভয়ঙ্কর ছিল, মানে এত জঘন্যভাবে সে জেসমিনকে মারছে। এরপর সে চিন্তা করে যে এখন যদি জেসমিন সুস্থ হয় তাহলে তো সে ডেফিনেটলি মানে ওকে ছাড়বেই না, সে তো অবশ্যই তাকে জেলে ঢুকায় ছাড়বে। এর আগেরবার একটা ধাক্কা দিছিল, জোরেই দিছিল, সুইমিং পুলে ফালাই দিছিল, এই জন্য তাকে জেল পর্যন্ত যাওয়া লাগছে। এবার তো জেসমিন ওকে ছাড়বে না। তো এই চিন্তা করে এবার সে জেসমিনকে মেরে ফেলবে। তো তারপরে সে জেসমিনের গলা টিপে জেসমিনকে মেরে ফেলে। তো এরপরে সে জেসমিনকে গলা টিপে মারছে, মারার পরে জেসমিনের দাঁত উঠে ফেলছে এবং তার যাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও তাকে যাতে আইডেন্টিফাই করা না যায় এই জন্য তার ওই যে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলছে, মানে হাতের আঙ্গুলের সামনের অংশটুকু। তারপরে সে কোনো মতে তাকে ঠেলে ওই সুটকেসে ভরে ওই যে ছোটো জানালা ওইটা দিয়ে ওই সুটকেসটা বাইরে ফেলে নিজে সিসি ক্যামেরার সামনে দিয়ে বের হয়েছে, যাতে কেউ দেখলেও যাতে ও দেখে যে ও সাথে কোনো সুটকেস নিয়ে বের হয় না, ও একাই বের হয়েছে। তারপরে গ্যারেজে গিয়ে ওই সুটকেস গাড়িতে নিয়ে সে বেরোয় চলে গেছে। তো এরপরে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে রায়ানই সাসপেক্ট। তো তারপরে রায়ানের ছবি দিয়ে পুরো সব জায়গায় মানে রায়ান যে সাসপেক্ট রায়ানের নামে ওয়ারেন্ট জারি করে এবং সব জায়গায় রায়ানের ছবি দিয়ে রায়ানকে খুঁজতে থাকে পুলিশ। তো এরপরে রায়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পুলিশ ভাবতে থাকে যে রায়ান মনে হয় কানাডা চলে গেছে, আর প্রতিবেশীরাও দেখছে যে 16 তারিখ রাতে ও সুটকেস নিয়ে বেরোয় চলে গেছে। তো এরপরে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে যে হ্যাঁ, রায়ান জেনকিন্স আসলে কানাডাতেই চলে গেছে এবং
সে মানে গাড়ি দিয়ে যায় নাই, পুলিশের চোখে পড়ে যাবে, ধরা পড়ে যাবে, এই জন্য সে গাড়ি দিয়ে সড়ক পথে না গিয়ে সে তার স্পিড বোট দিয়ে সমুদ্র পথে কানাডা চলে গেছে এবং স্পিড বোটে মানে তাকে কোস্টগার্ডরা দেখছেও কিন্তু ধরতে পারে নাই। তো এরপরে আর রায়ানকে দেখা যায় না। তো এরপরে রায়ানকে দেখা যায় আগস্টের 20 তারিখে রায়ানের বোনের সাথে কানাডায় একটা মোটেলে যায় এবং মোটেলটা ওর বোন বুক করে এবং ওর বোন ওখানে 20 মিনিট ছিল, তারপরে রায়ান রুমের মধ্যে থাকে আর বোন চলে যায়। তো এরপরে আরও 2 দিন কেটে যায়। 23 তারিখের দিকে মানে হোটেল ম্যানেজার যখন দেখে যে রুম থেকে কেউ বেরোচ্ছে না অথবা কেউ আসতেছে না, তখন ম্যানেজারের একটু কেমন লাগে। তখন ম্যানেজার গিয়ে চিন্তা করে যে আমি একটু চেক করি। তো তখন ম্যানেজার যখন ভিতরে গিয়ে চেক করে তখন দেখে যে রায়ান ভিতরে আত্মহত্যা করছে। তো এই রুমে রায়ানের সাথে কোনো নোট পাওয়া না গেলেও পরে পুলিশ যখন সার্চ করে তখন কম্পিউটারে একটা ডকুমেন্ট টাইপের পায় যেখানে লেখা ছিল যে সবাই রায়ানকে ভাবতেছে যে মনস্টার, আসলে রায়ানের থেকেও বড় মনস্টার হচ্ছে জেসমিন। ও আসলে জেসমিনকে সত্যি সত্যি অনেক ভালোবাসছিল, কিন্তু জেসমিন মানে ওকে ভালোবাসে নাই, এই টাইপের কিছু লেখা ছিল। তো এর থেকে বোঝাই যায় যে জেসমিনকে মারার পরে রায়ান নিজেও গিল্টি থেকে আত্মহত্যা করছে। কিন্তু আসলে কি রায়ান গিল্টি ছিল নাকি পরবর্তীতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করছে? কারণ যদি সে গিল্ট ফিল করতো তাহলে সে তখন এত প্ল্যানিং করতে পারতো না যে একদম ফিঙ্গার টিপস কেটে নিয়ে গেছে, তারপরে হচ্ছে দাঁত উঠায় ফেলছে যাতে সে ধরা না পড়ে, জেসমিনকে আইডেন্টিফাই না করা যায়। তার যদি তখন খারাপ লাগা কাজ করতো তাহলে কি সে এই কাজগুলো করতে পারতো? মানা যায় যে ঠিক আছে রাগের মাথায় সে মেরে ফেলছে অথবা ভয়ে মেরে ফেলছে, কিন্তু পরবর্তীতে যে এই কাজগুলো করছে তারপরে যে পুলিশকে বলছে আমি জানি না, ওর মিসিং রিপোর্ট জেসমিনের মিসিং রিপোর্ট যে সে পুলিশের কাছে দিছে, তারপরে যে পালায় গেছে। তো আমার মনে হয় না ওর গিল্ট ছিল, ও যেটা করছে পরবর্তীতে ভয়ে করছে যে ধরা পড়লে কী হবে। ও তো স্টারডাম চাচ্ছিল, তাই না, যে ওকে সবাই জানবে, চিনবে, টিভিতে সে আর কি পপুলার হবে। তো এখন যদি সবাই ও যদি ধরা পড়ে মার্ডারের হিসেবে তাহলে তো ওর এই স্বপ্নগুলো আর পূরণ হচ্ছে না। ও তো সারা জীবন জেলেই পোস্টে মরতে হবে অথবা তার অন্য কোনো শাস্তি হবে। আমার মনে হয় এই ভয়ের থেকে সে আত্মহত্যা করছে। আর আমি 100% শিওর যে রায়ান জানতো না যে ব্রেস্ট ইমপ্ল্যান্টে একটা যে সিরিয়াল নাম্বার থাকে ওটা দিয়ে আইডেন্টিফাই করা যায়। যদিও জানতো তাহলে ও ডেফিনেটলি এটা ডিস্ট্রয় করার চেষ্টা করতো। আর এদিকে যখন এইসব নিউজগুলো বাইরে বের হয় তখন আসলে প্রশ্ন ওঠে যে এই যে রিয়েলিটি টিভি শোতে এগুলোর তো ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, যে সে গিয়ে তো আর এখানে পার্টিসিপেট করতে পারবে না। তো রায়ান তো আসলে এখানে অ্যালাউ ছিল না, যেহেতু ওর ব্যাকগ্রাউন্ডে প্রবলেম ছিল। ও একবার ওর নামে অ্যাসল্টেরও কেস আছে। তো ও কিভাবে এখানে পার্টিসিপেট হিসেবে অংশগ্রহণ করতে পারলো? তখন আসলে যেটা জানা যায় ইনভেস্টিগেশনের মাধ্যমে যে ও তো ক্যানাডিয়ান নাগরিক, তো সেক্ষেত্রে আমেরিকা থেকে তো ওর ব্যাকগ্রাউন্ড চেক ওভাবে করতে পারতেছিল না টিভি শোয়ের লোকজন। তখন তারা কি করছে, একটা ক্যানাডিয়ান কোম্পানিকে দায়িত্ব দিছে যে ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করে দিতে। তারা কোনো মতে লামসামভাবে খোঁজখবর নিয়ে জানাই দিছে যে ঠিক আছে ওর ব্যাকগ্রাউন্ড কোনো প্রবলেম নেই। ওইটার ভিত্তিতে আসলে রায়ানকে পার্টিসিপেট হিসেবে অংশগ্রহণ করতে দেয়া হয়। আর মেগানের ক্ষেত্রে যেটা, মেগান তো বেঁচে গেছে। মেগান যে পরবর্তীতে রায়ানকে বলতেছিল যে আমি তোমার সাথে থাকতে চাই, সেক্ষেত্রে এটা বলাই লাগে যে মেগান পাচ্ছে, রায়ানের থেকে মুক্তি পাইছে। মেগান তখন বলতেছিল যে পরবর্তীতে ইন্টারভিউতে যে রায়ান হচ্ছে ও যখন অন্য ছেলেদের সাথে ডেট করতো, একটু অন্যরকমভাবে কথা বলতো, সেটা রায়ানের পছন্দ। যদিও এটা রিয়েলিটি টিভি শো ছিল, কিন্তু এক্ষেত্রে রায়ান ওর সাথে একটু অন্য রাগারাগি করতো ও যখন অন্য ছেলেদের সাথে কথা বলতো। তো আর সেক্ষেত্রে মেগান ভাবতো যে এটা হয়তো বা রায়ান ওর প্রতি দুর্বল এই কারণে করে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে যে না, রায়ান আসলে এরকমই। আর রায়ান যে রিয়েলিটি টিভি শোগুলো করছিল, মেগান ওয়ান্টস এ মিলিয়নিয়ার আর যে আই লাভ মানি, যেটাতে রায়ান জিতছিল, তো এগুলোরও কয়েকটা এপিসোড টেলিকাস্ট হওয়ার পরে যখন এই মার্ডার রিলেটেড নিউজগুলো সবাই জানছে, তারপরে এই শোগুলো আসলে ওভাবে চলে নাই, তখন এগুলো অটো বন্ধ হয়ে গেছে। এই ছিল জেসমিনের খুবই দুঃখজনক মৃত্যুর একটা কাহিনী, যাকে সে 2 দিনের মধ্যে ভাবছিল যে তার সোলমেট, বলছিল যে সে তার সোলমেট পেয়ে গেছে, যার সাথে সে সারা জীবন থাকতে চায়। তার হাতেই তার মৃত্যু হয়েছে। আর এরকমভাবে 2 দিনে অথবা 3-4 দিনের পরিচয় কি কাউকে এত বিশ্বাস করা উচিত? একদম সাথে সাথে বিয়ে করে ফেলছে, কয়েকদিন অ্যাটলিস্ট যাচাই বাছাই করা তো উচিত ছিল, তাই না? তো এটা জেসমিনের একটা ভুল ছিল আমি বলবো। আর আপনাদের কি মতামত এটাও কমেন্টে জানাবেন। আশা করি আজকের স্টোরি আপনাদের ভালো লেগেছে, এবং এরকম ট্রু ক্রাইম স্টোরি যদি আপনারা আরও শুনতে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।